নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাকে স্বাগত। একেই বলে উভয় সংকট বা ঘরে বাইরে বিপদ। বিরোধীরা তাদের সুর ক্রমাগত চড়িয়ে চলেছে। তীক্ষ্ণ বক্তব্যে জেরবার করে দিচ্ছে সরকারি পক্ষকে। আর এবার ঘরের মধ্যেই সংকট। প্রশ্ন উঠে গেল ঘরের ভিতরে। নীতিন গাডকারি বিজেপির হয়ে নাগপুর থেকে নির্বাচিত সাংসদ। তিনি একটি চিঠি লিখলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এবং চিঠির বক্তব্য, নাগপুরের বেশ কিছু বিমান কর্মী নীতিন গাডকারির সাথে দেখা করেছেন এবং তারা তার কাছে আর্জি জানিয়েছেন যে জীবন বীমা যে লাইফ ইন্স্যুরেন্স রয়েছে বা হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা, সেটিকে জিএসটির আওতার বাইরে আনতে। এই মুহূর্তে আমাদের লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স করতে গেলে 18% জিএসটি দিতে হয়, 18%, সেটার আওতার বাইরে আনতে। এবং নীতিন গাডকারির মনে হচ্ছে তারা সঠিক বলছে এবং তাই তিনি বলেছেন যে আমরা বা আমি এই বক্তব্যের সাথে একদম সহমত। আপনি এটাকে নিয়ে ভাবুন এবং জীবন বীমা ও স্বাস্থ্য বীমাকে জিএসটির আওতার বাইরে আনুন। এমনিতে এই বাজেট নিয়ে প্রচুর সমালোচনার ঝড় বয়ে গেছে। নির্মলা সীতারামনকে অনেক কথা শুনতে হয়েছে। নরেন্দ্র মোদী সরকার এবার যেভাবে তৈরি হয়েছে তার দুপাশে দুটা মূল স্তম্ভ হচ্ছে, একটি চন্দ্রবাবু নাইডু আর একটি নীতিশ কুমার, একটি বিহার, একটি অন্ধ্রপ্রদেশ। তাই এই দুজনকে স্পেশাল প্যাকেজে সরাসরি না দিলেও এক্সট্রা ভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে। এটা নিয়েও ক্ষোভ রয়েছে। মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, ছত্তিশগড় বলুন, ওড়িশা বলুন, এরা প্রত্যেকে দুর্দান্ত রেজাল্ট করেছে লোকসভাতে। বিজেপির হয়ে বলতে পারেন প্রায় স্ট্রাইক রেট 100%-এর কাছাকাছি। সব মিলে 87টা সিট রয়েছে, 84টা তারা বিজেপিকে উপহার দিয়েছে ওখানকার জনগণ। বাজেটে তাদের জন্য সেরকম বলতে কিচ্ছু নেই। বাংলা না হয় বঞ্চিত হয়েছে বিরোধী পক্ষ বলে, সরকারি পক্ষে থেকেও খুব একটা এগোয়নি এই বাকি রাজ্যগুলো। মন ভরাতে ভরাতে টাকা শেষ হয়ে গেছে বিহার আর অন্ধ্রপ্রদেশের ভিতরে। বিহারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 22,000 কোটি টাকা এবং চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে 15,000 কোটি টাকা। এবার বিহারের জন্য 22,000 কোটি টাকা, সেটা সেই বিহার যে বিহারে 15 দিনে 10টি সেতু ভেঙে গেছে। ভাগলপুরে 14 মাসের মধ্যে ভেঙে গেছে 1,700 কোটি টাকা ব্যয়ে তৈরি করা সেতু। প্রশ্ন তো উঠেছে এবং প্রশ্ন উঠতে বাধ্য। আর এবারের পরিষ্কার একটা কথা বলা হচ্ছে বাজেটে, যে মধ্যবিত্তেরও পকেট কাটা গেছে। আর এর জন্যই সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেছে যে এবার যে ট্যাক্স রয়েছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এই দুটোর মাধ্যমে মধ্যবিত্তর পিঠে এবং বুকে ছুরি মারা হয়েছে। बजट में आपने उसी मिडिल क्लास के एक छुरा पीठ में मारा, दूसरा छुरा छाती में, एक इधर मारा और एक इधर मारा। इंडेक्सेशन जो आपने कैंसिल की वो पीठ में छुरा था और जो कैपिटल गेन्स टैक्स आपने बढ़ाया वो छाती में छुरा था। এই মধ্যবিত্ত নরেন্দ্র মোদীর মানে চোখ বন্ধ করে ভরসা করতো, যা বলতো তাই করেছে। করোনার সময় থালা বাজাতে বলেছে, থালা বাজিয়েছে। করোনার সময় মোবাইলের লাইট জ্বালাতে বলেছে, তাই জ্বালিয়েছে। যা বলেছে তাই করেছে। আজকে তাদের সাথেও এক প্রকার বিশ্বাসঘাতকতা হয়ে গেছে। দেখুন, ভারতবর্ষের যে মধ্যবিত্তরা রয়েছে, যদি ধরেন যাদের বাৎসরিক রোজগার 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা, এই সংখ্যাটাই সব থেকে বেশি সোনা কেনে। তারা সোনা এই কারণে কেনে যে এটা তাদের ভবিষ্যতের একটা সঞ্চয় বলতে পারেন। যদি বিপদে পড়ে যাই, ছেলে মেয়ের পড়াশোনা হোক, বাড়ির কেউ অসুস্থ হোক, তাহলে আমি সেটা বন্ধক রেখে হোক বা সেটা বিক্রি করে হোক, তার বিনিময়ে আমি একটা টাকা পাবো এবং সেটা দিয়ে আমি আমার বিপদের সময় চলতে পারবো। ভারতবর্ষের যেই সোনা বিক্রয় হয় তার 56% এই মধ্যবিত্ত সম্প্রদায় কিনে থাকে। আজকে এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা 15% থেকে 20% হয়েছে, এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা আগে ছিল 10%, এটা 12.5% গিয়ে পৌঁছেছে। এটা তো মধ্যবিত্তেরই পকেট কাটা হয়েছে। তাহলে যাবে কোথায়? একটি গাড়ি কেনা, তার ইন্স্যুরেন্স দেওয়া, তার ট্যাক্স দেওয়া, তার পলিউশন করা, তার জিএসটি করা, তার অমুক করা, তমুক করা, গ্রিন কার্ড করা, সবকিছু করতে 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 যখন ইএমআই এর রাশি দেখা গেল কোনো সময় 8 বছর শেষ করলো, 2 বছর চালাবে, 10 বছরের সময় কর্তৃপক্ষ বলে দিবে বা 12 বছরে পুরনো হয়ে গেছে, এবার আপনাকে এটা ডেমোলিশ করে দিতে হবে।
কোথায় যাবে তাহলে? জমি বা ফ্ল্যাট কিনেও একই ব্যাপার, সবখানে একই গল্প হয়ে আছে। একদম নিচু তলার যারা রয়েছে তারা তো শেষ, তারা আস্তে আস্তে দাসত্ব প্রথার দিকে এগিয়ে চলেছে। বাজেটের জন্য তো বড় লোকরা আছে, ফোনে ফোনে নেতাদের সাথে আলাপ হয়ে যাবে, সিদ্ধান্ত হবে, নীতি প্রণয়ন হয়ে যাবে। এই যে মধ্যবিত্ত শ্রেণীটা যারা ভারতবর্ষটাকে চালায়, বা নিম্ন মধ্যবিত্ত যারা ভারতবর্ষের রথের চালিকা শক্তি, সভ্যতার চালিকা শক্তি, তাদের হয়েছে জ্বালা। তাই প্রশ্ন উঠতে বাধ্য। এবার এই প্রশ্নটার অভিমুখ আরেকটু অন্যদিকে ঘুরে গেছে, যেহেতু নীতিন গাডকারি, তার মধ্যে নাগপুর, এটা সর্বজন বিদিত যে নাগপুরের মোহন ভাগবতের টিম বা আরএসএস এর সাথে নীতিন গাডকারির খুব ভালো সম্পর্ক। যেদিন বিজেপি ক্ষমতায় আসলো, এনডিএ সরকার ক্ষমতায় আসলো, তার 1 সপ্তাহের মধ্যে মোহন ভাগবত বলেছিল প্রতিপক্ষদেরকে সম্মান করতে হবে, যিনি সেবা করেন তার অহংকার থাকা উচিত নয়, তার কাজ কেবল সেবাই করা। এই কথাগুলো সে বলেছিল, নীতিবাক্য আওড়েছিল। যে মণিপুর নিয়ে নরেন্দ্র মোদী টু শব্দ করেনি দীর্ঘদিন থেকে, তারপরে 2 মিনিটের বেশি তার সময় নষ্ট করেনি মণিপুরের পিছনে, সেই মণিপুরে যাতে শান্তি ফিরে আসে সেটা নিয়ে বলেছিল। এই মোহন ভাগবত ঝাড়খণ্ডে এসে তাদের যে দলীয় সভা ছিল সেখানে বলে গেছে যে কিছু কিছু মানুষ আছে নিজেকে প্রথমে সুপারম্যান ভাবে, তারপর দেবতা ভাবে, তারপর ভগবান ভাবে, তারপর বিশ্বরূপ ভেবে থাকে নিজেকে, কিন্তু কাজ করে যেতে হয়, মর্যাদা রেখে কাজ করতে হয়, সেবা পরায়ণতা বজায় রাখতে হয়। এই জ্ঞানগুলো সে দিয়েছে। দেখুন, প্রাতিষ্ঠানিকভাবে এর আগেও আমি বলেছি আপনাদেরকে দুটো পর্বতে, আজকেও বলছি, প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু দুজনের এক, নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবতের আরএসএস। তাই চিন্তা ভাবনার জায়গাতেও খুব একটা বেশি পার্থক্য নেই, দুজনই ডমিনেটিং ক্যারেক্টার। এবার আরএসএস এর নীতিগত জায়গা থেকে তারা সামনে এসে নিজেদেরকে শো আপ করে না, বিজেপি যেটা করে। আরএসএস এর যে প্রদর্শিত পথ বা নীতি সেটাই বিজেপির মাধ্যমে প্রকাশিত হয়, তাদের নির্দেশিত পথেই বিজেপি পরিচালিত হয়। নরেন্দ্র মোদীর থেকে যেটা হয়ে গেল, জেপি নাড্ডা জবে থেকে ওই বলে দিল যে এখন, আগে বিজেপি ছোট দল ছিল তাই আরএসএস এর পরামর্শ বা গাইডেন্স দরকার ছিল, এখন দরকার নেই, এখন বিজেপি বড় দল হয়েছে, তবে থেকে খোটাখুটিটা চরম পর্যায়ে পৌঁছে। তার আগে ভিতর ভিতর চলছিল, কারণ কোথাও গিয়ে গুজরাট লবির দুজনের হাতে রাশ চলে যাচ্ছিল, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর হাতে। ওখান থেকে আরএসএস এর হাত থেকে লাগাম সরে যাচ্ছে। যখন লোকসভাতে নরেন্দ্র মোদী 400 পারের নারা লাগালো এবং 400 পার হলো না, ইভেন 300 হলো না, আগের সংখ্যাটা ধরে রাখা গেল না, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া না, 240-এ আটকে গেল, 272-ও হলো না, তখন গিয়ে আরএসএস আবার পাল্টা বা প্রতি আক্রমণ করা শুরু করলো। এবং আমি সেদিন প্রথম পর্বটাতে যেদিন মোহন ভাগবত মুখ খুলেছিল, আমি আপনাদেরকে বলেছিলাম একটা কথা, যে এটা চলতে থাকবে, এটা কিন্তু মানে ভাববেন না এটাই শেষ, এটা চলতে থাকবে, এটা একটা রুটিন মাফিক একটা সময়ের অন্তরালে অন্তরালে এটা করা হবে। এটা দুটা অভিমুখ হবে। প্রথম কথা, মানুষের মনে আস্তে আস্তে আরএসএস কে পুনঃপ্রতিষ্ঠা করা, বিজেপির কাছে আরএসএস কে প্রতিষ্ঠা করা, তাদের বিজেপির কর্মীদের কাছে আরএসএস সম্মানকে পুনরুদ্ধার করা, লাগাম নিজের হাতে নেওয়া, এবং মানুষের মনে এটা জায়গা করে দেওয়া যে ঠিক আছে, নরেন্দ্র মোদী হচ্ছে, এখন আর চলছে না, এবার নতুন মুখ, নতুন মুখ। নীতিন গাডকারিকে দীর্ঘদিন থেকে সাইডলাইনে ওয়ার্ম আপ করানো হচ্ছে, এটা আজকের থেকে না, ভদ্রলোকের নেহাত নিজের শরীরও খারাপ হয়ে গেছে কিছুটা, বহুদিন থেকে ওয়ার্ম আপ করানো হচ্ছে। মোহন ভাগবত দুবার বলে দিয়েছে, এবার নীতিন গাডকারি বলল। ভাবতে পারছেন, মানে একটা সময় যেখানে বিরোধীরা কথা বলার সামর্থ্য ছিল না, সেখানে নীতিন গাডকারি নির্মলা সীতারামনকে চিঠি করছে নরেন্দ্র মোদীকে না জানিয়ে, এবং সম্ভবত এদের সচিবালয়ে প্রত্যেকটা যে এনডিএর যারা মন্ত্রী রয়েছে তাদের একসাথে মিটও হয়, সাক্ষাৎ হয়, ওখানে মিটিংও হয়, নীতি নির্ধারণ হয়, কিভাবে পরিচালিত হবে দল, কিভাবে সরকার পরিচালিত, এগুলো নিয়ে কথাবার্তা হয়। সে সেখানেও সামনাসামনি জানাতে পারত, দুজনে অত্যন্ত সুপরিচিত, সেটা না করে চিঠি পাঠিয়েছে। মানে বেসিক্যালি এটা করেই রাখা হয়েছে যে নরেন্দ্র মোদীকে চাপে রাখা এবং মানুষ জানে, পরিস্থিতি এটাই। তবে এটা ঠিক যে বিরোধীদের মধ্যে এই বক্তব্যটা আছে, নীতিন গাডকারির যে কাজের স্টাইল বলতে পারেন বা পদ্ধতি, সেটা বিজেপির অন্যান্যদের থেকে অনেক অনেক আলাদা। সে উন্নয়নের জন্য হেমন্ত সোরেনের সাথে নিশ্চিন্তে বক্তব্য রাখতে পারে এবং পরিষ্কার বলতে পারে টাকার অভাব নেই, আপনি খালি প্রজেক্ট জমা দিন। সে রাজীব শুক্লকে ওই সংসদে বসিয়েই
সকলের সামনে, সকল সাংসদদের সামনে বলতে পারেন, বলুন ওনাকে যে উনি প্রজেক্ট নিয়ে এসছে, আমি ওনাকে হেল্প করেছি কি করিনি, বা অর্থ বরাদ্দ করেছি কি করিনি। রাজীব শুক্ল সম্মতিসূচক মাথা নাড়িয়েছে। তো ওনার কাজের পদ্ধতি অনেক বেশি খোলামেলা, তাই ওনার গ্রহণযোগ্যতাও নাগপুর থেকেও অন্তত বাইরের যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বা বিশ্লেষক রয়েছে বা যাদের কাছে উনি পরিচিত, তাদের কাছে তার গ্রহণীয়তাও চূড়ান্ত পর্যায়ে। সেখান থেকে তার একটি সামর্থ্য রয়েছে, একটা ভিত রয়েছে। আর এখান থেকেই এবার তাকে দিয়ে বলানো, দেখবেন এরপরে রুটিন মাফিক আবার একটা অন্তরালে 2-3 মাস পর আবার কেউ না কেউ বলবে, এটা চলতে থাকবে। যেই লাগামটা পুনরুদ্ধার হবে, তার মানে আটকে গেলাম এরকম বিষয়টা নয়। লাগামটা যাতে আর কোনোদিন ঢিলে না হয়, একই রকম টান টান থাকে, সেটাও দেখবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।